ওকে, আমরা আজকে সাজেশন 6 এর প্রশ্নটা একটু আগে খেয়াল করি সবাই। হান্নান ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড অবলিক হাসান ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড অবলিক মোনিয়া ম্যানুফ্যাকচারিং লিমিটেড, এই যে দুই তিনটা কোম্পানির নাম থাকার কারণ হলো এই প্রশ্নটা বেশ কয়েকবার আসছিল। কোনো কোনো সালে হান্নান নামে, কোনো কোনো নামে হাসান নামে, কোনো কোনো সালে মোনিয়া নামে আসছিল আর কি। তো কোম্পানির নাম কোনো ব্যাপার না, যে নামেই থাকুক। ইজ এক্সামিনিং দ্য প্রফিটেবিলিটি অফ ইনভেস্টিং ইন নিউ প্রজেক্ট, অর্থাৎ তারা পরীক্ষামূলকভাবে একটি প্রকল্পে লাভজনক বিনিয়োগ করতে চিন্তাভাবনা করতেছে। দ্য ফলোইং ইনফরমেশন ইজ অ্যাভেলেবল ইন রেসপেক্ট অফ দ্য প্রজেক্ট, নিচের যে তথ্যগুলো আছে সেগুলো ওই প্রজেক্টের আরও কিছু তথ্য দেওয়া আছে, যেখানে ইনভেস্টমেন্ট দেখানো হয়েছে 12,60,000 টাকা, রেসিডিয়াল ভ্যালু অ্যাট দ্য এন্ড অফ লাইফ 60,000 টাকা। রেসিডিয়াল ভ্যালু শব্দের অর্থ হলো ভগ্নাবশেষ মূল্য, মানে আয়ুষ্কাল শেষে ওই প্রজেক্টটার ভগ্নাবশেষ মূল্য হবে 60,000 টাকা। তারপর বলছে লাইফ অফ দ্য প্রজেক্ট, মানে প্রজেক্টের আয়ুষ্কাল 20 ইয়ার্স 20 বছর। অ্যানুয়াল প্রফিট অফ দ্য প্রজেক্ট বিফোর ট্যাক্স, অর্থাৎ প্রজেক্টের করদার্যের পূর্ববর্তী বার্ষিক মুনাফা হলো 1,80,000 টাকা। ট্যাক্স রেট 50% এবং করের হার 50%। রিকোয়ারমেন্টে বলছে 1 নম্বরে অ্যানুয়াল ক্যাশ ইনফ্লো, ক্যাশ ইনফ্লো মানে বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ কত হয়েছে সেটা দেখাইতে বলছে। 2 নম্বর বলছে পেব্যাক পিরিয়ড, পেব্যাক পিরিয়ড মানে কি, প্রকল্পটি বিনিয়োগকৃত টাকা কত সময়ের মধ্যে ফেরত আসবে সেটা দেখাইতে বলতেছে, মানে এখানে তোমাকে বিনিয়োগের টাকা কত বছরের মধ্যে রিটার্ন আসবে সেটা দেখাইতে বলতেছে, সেটাকে বলা হয় পেব্যাক পিরিয়ড। 3 নম্বর বলছে রেট অফ রিটার্ন অন অ্যাভারেজ ইনভেস্টমেন্ট, রেট অফ রিটার্ন অন অ্যাভারেজ ইনভেস্টমেন্ট বের করতে বলছে। তাহলে আমরা প্রথমে অ্যানুয়াল ক্যাশ ইনফ্লোর জন্য পরবর্তী স্লাইডটাতে একটু খেয়াল করি। যে কাজটা করতে হবে সেটা হলো টেবল তৈরি করতে হবে, একটা টেবল ফর ক্যালকুলেশন অফ এনসিবি নাম দিয়ে। এটা অ্যানুয়াল ক্যাশ ইনফ্লো না বললেও করতে হবে, কারণ আমরা যেহেতু পেব্যাক পিরিয়ড বের করতে বলছে 2 নম্বরে, পেব্যাক পিরিয়ডের জন্য এই টেবলটা লাগে, ঠিক আছে। তো আমরা রিকোয়ারমেন্ট 1 দিয়ে প্রথমে টেবল ফর ক্যালকুলেশন অফ এনসিবি, এখানে 6টা কলাম হয়। 1 নম্বর কলাম হলো ইয়ার, ইয়ার 1 থেকে 20 বছর একসাথে লিখে ফেলবো, কারণ এখানে একটাই কিন্তু প্রশ্নের দিকে দেখো অ্যানুয়াল প্রফিট বিফোর ট্যাক্স, অর্থাৎ সিএফবিটি আছে একটা 1,80,000, অর্থাৎ সমান সিএফবিটি। সেজন্য 1 থেকে যত বছরের প্রজেক্ট হবে তত বছর একসাথে লিখে ফেলতে হবে। 10 বছর হলে 1 থেকে 10 বছর লিখে ফেলতে পারবা। 2 নম্বর কলাম হলো ইভিটি, আর্নিং বিফোর ট্যাক্স, যেটা প্রশ্নে বলছে 1,80,000। 3 নম্বর কলাম হলো ট্যাক্স, এই ট্যাক্সের রেট প্রশ্নে যেরকম দেওয়া থাকে, যেমন এই প্রশ্নে 50% দেওয়া আছে, তো ট্যাক্স ধরবো এই 50% আমরা ধরবো ইভিটি যেটা আছে, আর্নিং বিফোর ট্যাক্স যেটা আছে সেটার উপর। তাহলে ইভিটি আছে 1,80,000, 1,80,000-এর 50% করো 90,000 টাকা পাবে। 4 নাম্বার হলো ইএটি, অর্থাৎ আর্নিং আফটার ট্যাক্স, আর্নিং আফটার ট্যাক্স বা ইএটি বের করতে হলে 2 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলাম মাইনাস করতে হয়। 2 নাম্বার কলাম মানে ইভিটি, 3 নাম্বার কলাম মানে ট্যাক্স, তার মানে ইভিটি থেকে ট্যাক্স মাইনাস করলে তুমি ইএটি পাবা। সেই হিসাবে 1,80,000 2 নাম্বার কলাম, 3 নাম্বার কলাম ছিল 90,000, 1,80,000 থেকে 90,000 মাইনাস করলে 90,000 পেয়ে যাবা। 1 নাম্বার কলাম হলো ডেপ্রিসিয়েশন, এই জায়গায় তোমরা যদি কেউ চায় যে এই ডেপ্রিসিয়েশনটা তুমি আরও আগে দিয়ে করবা তাইলেও করতে পারবা। তো ডেপ্রিসিয়েশনটা আমরা কীভাবে পাই, আগে 1 থেকে 5 পর্যন্ত যে ডেপ্রিসিয়েশন বের করছি একই ডেপ্রিসিয়েশন পার ইয়ারের সূত্র হলো কস্ট, কস্ট মানে প্রকল্পের যে ইনভেস্টমেন্ট থাকে সেটা, মাইনাস স্যালভেজ ভ্যালু, স্যালভেজ ভ্যালু বলতে ভগ্নাবশেষ মূল্য, লাইফ, লাইফ বলতে ওই প্রকল্পটির আমরা যে অঙ্কটা করব সেই অঙ্কের যে প্রকল্প, সেই প্রকল্পের যে আয়ুষ্কাল সেটাকে বলা হয় লাইফ। এখন আমরা যদি এই সূত্রের মান বসাই কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু ডিভাইডেড বাই লাইফ, তাহলে আমরা প্রশ্নের দিকে দেখতে পাচ্ছি ইনভেস্টমেন্ট 12,60,000 এবং রেসিডিয়াল ভ্যালু মানে স্যালভেজ ভ্যালু সেটা 60,000, আর লাইফ হলো 20 ইয়ার্স। তাহলে আমরা প্রশ্ন থেকে দেখে দেখে এই মানগুলো বসাইলাম, কস্টের জায়গায় 12,60,000, সূত্রের মাইনাস চিহ্ন দিলাম, স্যালভেজ ভ্যালুর জায়গায় 60,000 এবং লাইফের জায়গায় 20 বছর আয়ুষ্কাল 20। 12,60,000 থেকে 60,000 মাইনাস করলে 12 লাখ, সেই 12 লাখকে যদি তুমি 20 বছর দিয়ে ভাগ করো 60,000 টাকা ডেপ্রিসিয়েশন। প্রত্যেকটা অঙ্কে ডেপ্রিসিয়েশন এই নিয়মে বের হয়। এখন ডেপ্রিসিয়েশন 1 নাম্বার কলামে বসাই দিবা। 6 নাম্বার কলামটা হলো
এনসিবি, নেট ক্যাশ বেনিফিট। নেট ক্যাশ বেনিফিট আমরা কীভাবে পাই? 4 নাম্বার কলামের সাথে অর্থাৎ EATর সাথে আমরা 1 নাম্বার কলাম ডেপ্রিসিয়েশন যোগ করে দিলে এনসিবি পাবো। সেই হিসাবে 4 নাম্বার কলামে ছিল 90,000 টাকা এবং 1 নাম্বার কলামে ডেপ্রিসিয়েশন ছিল 60,000 টাকা। 90,000 60,000 যোগ করলে 1,50,000 টাকা এনসিবি পাবো। তাহলে আমরা এখান থেকে 1 নাম্বার রিকোয়ারমেন্টটা কমপ্লিট হয়ে গেল। এরপরে 2 নাম্বারে আমাদের করতে বলছে পেব্যাক পিরিয়ড। পেব্যাক পিরিয়ড মানে কি? পেব্যাক পিরিয়ড মানে হলো একটা প্রকল্পে যে বিনিয়োগ করছে ওই বিনিয়োগকৃত টাকাটা কত বছরের মধ্যে ফেরত আসবে সেটা দেখানো, মানে সময় বের করা। তো পেব্যাক পিরিয়ডে তো 2টা সূত্র শিখছিলাম। একটা সূত্র হলো যদি সমান নগদ প্রবাহ হয়, তাহলে এখানে প্রশ্নের মধ্যে দেখতে পাচ্ছি আমরা নগদ প্রবাহ মানে সিএফবিটি আছে একটাই 1,80,000, এক এক বছর এক এক ধরনের নাই। তাহলে সমান নগদ প্রবাহের জন্য পেব্যাক পিরিয়ডের যে সূত্র সেটা ছিল নেট ক্যাশ আউটফ্লো অর্থাৎ এনসিও ডিভাইডেড বাই নেট ক্যাশ বেনিফিট অর্থাৎ এনসিবি। তাহলে উপরে এনসিওর জায়গায় 12,60,000 টাকা বসাবো, যেটা তাদের ইনভেস্টমেন্ট, সেটাকে বলা হয় এনসিও। আর নেট ক্যাশ বেনিফিট আমরা 6 নাম্বার কলামে টেবলের মধ্যে বের করছি 1,50,000, সেটা বসাই দেব। 12,60,000কে 1,50,000 এনসিবি দিয়ে ভাগ করলে 8.4 বছর, অর্থাৎ এই প্রকল্পের বিনিয়োগকৃত টাকা 12,60,000 টাকা যেটা বিনিয়োগ করছে সেটা ফেরত আসতে তাদের 8.4 বছর লাগবে। 3 নম্বরে করণীয়তে ছিল অ্যাভারেজ রেট অফ রিটার্ন অর্থাৎ ARR। আমরা যদি প্রশ্নে দেখি রেট অফ রিটার্ন অন অ্যাভারেজ ইনভেস্টমেন্ট, এটাকে সংক্ষেপে বলা হয় ARR। ARR এর যে সূত্র সেটা একই সূত্র আগের অঙ্কগুলোতেও, অ্যাভারেজ EAT ডিভাইডেড অ্যাভারেজ ইনভেস্টমেন্ট ইন্টু 100। অ্যাভারেজ EAT বলতে আমাদের যে EAT আছে, যেহেতু এখানে 1 থেকে 20 বছর একসাথে ট্যাবল করছি সমান নগদ প্রবাহ হওয়াতে, সেজন্য অ্যাভারেজ EAT বলতে শুধুমাত্র EAT যেটা 4 নাম্বার কলামে আছে সেটাই। অ্যাভারেজ ইনভেস্টমেন্ট বলতে কস্টের সাথে সেলভেজ ভ্যালু যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। যদি ওয়ার্কিং ক্যাপিটাল থাকে সেক্ষেত্রে ওয়ার্কিং ক্যাপিটাল যোগ করতে হয়। তো অ্যাভারেজ ইনভেস্টমেন্ট সমান কস্ট প্লাস সেলভেজ ভ্যালু ডিভাইডেড বাই 2। কস্ট বলতে ইনভেস্টমেন্টটাকে বোঝায়, সূত্রে প্লাস চিহ্ন দিলাম। সেলভেজ ভ্যালু প্রশ্নে দেওয়া আছে 60,000 বসাইলাম। 12,60,000 সাথে 60,000 যোগ করলে যত হয় সেটাকে 2 দিয়ে যদি ভাগ করো 6,60,000 টাকা পাবা। এটা হবে অ্যাভারেজ ইনভেস্টমেন্ট। এখন আমরা সূত্রের জন্য অ্যাভারেজ EATও বের করলাম 90,000 টাকা এবং অ্যাভারেজ ইনভেস্টমেন্ট বের করলাম 6,60,000 টাকা। এই দুইটা মান বসাই দিব। অ্যাভারেজ EATর জায়গায় 90,000, অ্যাভারেজ ইনভেস্টমেন্টের জায়গায় 6,60,000। 90,000কে 6,60,000 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করো, দেখো তোমার মান বের হবে 13.64%। এটা হলো অ্যাভারেজ রেট অফ রিটার্ন অথবা ARR। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, না থাকলে এটা 10 মিনিটের মধ্যে করে দিবা। আমরা পরের অঙ্কে যাব 10 মিনিট পরে। কারো কোনো প্রশ্ন আছে আগে সেটা বলো। স্যার বলো। স্যার এই অঙ্কের কলামগুলো স্যার যে সিই 2 নম্বর কলামে ইবিটি দেওয়া হয়েছে স্যার, অন্যান্য যে আগের অঙ্কগুলো তো স্যার কলাম 2 নম্বর কলামে সিএফবিটি দেওয়া হয়েছিল। আচ্ছা, এটা ইবিটি এবং সিএফবিটি একই, ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স অথবা আর্নিং বিফোর ট্যাক্স বলে। ইবিটি মানে আর্নিং বিফোর ট্যাক্স, ঠিক আছে। সিএফবিটি মানে ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স, একই জিনিস। তো তোমরা এখানে খেয়াল করবা যে এটা না, এখানে খেয়াল করতে হবে যে আমাদের যে প্রকল্পটা সেই প্রকল্পের মধ্যে যে অ্যানুয়াল প্রফিট বিফোর ট্যাক্স যেটা বের হয়েছে সেটা একটাই আছে। 1 থেকে 20 বছর আমরা যে প্রজেক্টে 20 বছর, অন্যান্য অঙ্কগুলোতে এক এক বছরে এক একটা থাকতো। যখন একটা থাকে তখন সেক্ষেত্রে আমাদের ট্যাবলটা এরকম হয় যে ইয়ার দিয়ে 1 থেকে 20 একসাথে লিখে দিতে হয়।